জেলে আমার সবচেয়ে বেশি মাঝে, মাঝে মানে মানে সবার কথাই মনে হতো। বিশেষ করে আমার ছেলে-মেয়ে কী অবস্থায় আছে, ওয়াইফ কী অবস্থায় আছে। এটা বেশি মনে হতো। ফ্যামিলির লোকদের কথাই বেশি মনে হতো। কিন্তু আরেকটা জিনিস আমার বেশি মনে হতো সেটা হচ্ছে আমার চাচা। উনি মারা গেছেন ২০২০ সালে। বখতিয়ার উদ্দিন চৌধুরী। উনার কথা আমি বারবার বলি। আনিসুল ভাই আপনি আম কেমন আছেন? আছি, ভালোই আছি ইনশাআল্লাহ। কিছুটা বিপর্যয় গিয়েছে। মেন্টাল টর্চার আছে এখনো। তারপরেও বলব ভালো আছি। যেই দুঃসহ জীবন এর আগে ৩ মাস ভোগ করেছিলাম, যেটা যারা একবার অভিজ্ঞতা অর্জন না করবে তারা জানবে না। আর যখন আবার এমন একটা পরিবেশ, যখন আপনি জানেন না আপনার জামিন হবে কি হবে না। ওই যে আপনারা গান গাইছেন একটা, আমার জেল হবে কি ফাঁসি হবে। সেরকম একটা অবস্থায় যখন থাকেন, অনিশ্চয়তার মধ্যে থাকে তখন আরও বেশি কষ্টটা হয়। তো আল্লাহ এটা থেকে রক্ষা করেছে। বিশেষ করে ঈদের আগে মুক্তি পেয়েছি, ঈদ করতে পেরেছি পরিবার পরিজনদের সঙ্গে, বন্ধু-বান্ধবদের সঙ্গে। সবার সাথে দেখা হচ্ছে, সবাই বলছে তোমার জন্য দোয়া করেছি। একটা জিনিস কমন দেখছি, আমি জানেন যে আমি ২০০৩ সালে ইরাক যুদ্ধ কাভার করেছিলাম। তখন ইরাক থেকে আসার পরে যে বেঁচে এসেছি সেই যুদ্ধের ময়দান থেকে, তখন পাবলিক যেখানে পেত এই একই কথা বলত, তোমার জন্য দোয়া করেছি। স্বয়ং বায়তুল মোকাররমের খতিব দোয়া করেছেন, বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। একই স্টাইলে একই ফিলিংস যে লোকজন জড়ায় ধরে বলছে আপনার জন্য দোয়া করেছি। আমার মনে হয় আমার এই দোয়াটা আসলে মানুষের অনেক কাজে দেয়। অনেক। আমি 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 তো দেখেছি লিটারেলি যে বিশ্বাস করছি এখন। সত্যি কথা যেটা আমি আপনাকে বলব যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে বিভিন্ন জায়গায় আমি দেখেছি অনেক মানুষ কিন্তু আপনাকে ডিরেক্টলি আপনার জন্য বলত যে আ উনার মানে উনি কেন আটকা আছে? মানে উনি কেন অনেক আটকানো হয়েছে? কোনো যুক্তি নেই। তো জেল জীবনের কথা অনেক কিছু শুনবো। কিন্তু একটা কথা আমার মানে আপনাকে মনে হয়েছে যে কোনদিন কোয়েশ্চেন মানে আপনাকে যদি পাই এই কথাটা আগে জিজ্ঞেস করব। যা কোয়েশ্চেন আছে করে ফেলেন আজকে। তা যেটা আমার মনে হচ্ছিল যে জেলের ভিতরে সবচাইতে কার কথা আপনার মনে হতো সবচেয়ে বেশি? যে আপনার প্রিয় একটা মুখ। বারবার মনে হতো যে ওকে আমার খুব বেশি মনে হচ্ছে। সেই একজনের নাম বলতে পারবেন আপনি? জেলে আমার সবচেয়ে বেশি মাঝে, মাঝে মানে মানে সবার কথাই মনে হতো। বিশেষ করে আমার ছেলে-মেয়ে কী অবস্থায় আছে, ওয়াইফ কী অবস্থায় আছে। এটা বেশি মনে হতো। ফ্যামিলির লোকদের কথাই বেশি মনে হতো। কিন্তু আরেকটা জিনিস আমার বেশি মনে হতো সেটা হচ্ছে আমার চাচা। উনি মারা গেছেন ২০২০ সালে। বখতিয়ার উদ্দিন চৌধুরী। উনার কথা আমি বারবার বলি। আমি উনার কথা মনে করছিলাম যে চাচা যদি বেঁচে থাকতেন, উনার মেন্টাল পজিশন কী হতো? উনি আমার জন্য এত পাগল ছিলেন যে আমার কোনো কিছু হলে সঙ্গে, সঙ্গে মসজিদে যাওয়া, দোয়া করা, যে মানে অস্থিরতা তৈরি হতো উনার। যেমন আমি ইরাকে ছিলাম যখন, তখনও এমন অস্থিরতা ছিল। আমার কিছু হলো, কোনো রোগ হলো, এরকম একটা অস্থিরতা তৈরি হতো। উনি সারাক্ষণ তার বাসা থেকে আমার বাসায় গিয়ে বসে থাকতেন। আমি চিন্তা করছিলাম যে আল্লাহ, যখন একটা মানে এরকম কিছু মৃত্যু দেখছিলাম যে জেলখানায় স্বামী রয়ে গেছে, স্ত্রী আত্মহত্যা করছে বা বাবা-মা মারা গেছে, জেলে এ জেলে বসে আছে। আমার সঙ্গেই ছিল একজন এমপি, রাজশাহী পবার এলাকার। তার মা-বাবা, তার মা মারা গেছে, দেখতে দেয় নাই। এই যে পরিস্থিতিগুলো, আমার তখন মনে হতো যে চাচা যদি আজকে বেঁচে থাকতেন, যে কি যন্ত্রণাটা আমার হতো বা আ আ মানে উনার কি হতো? এইটা আমার মনে পড়ছে অনেক সময়। তো ওই যে আপনার প্রিয় মানুষের কথা শুনলাম যে আপনি প্রিয় ছেলে-মেয়ের কথাই আপনি বললেন সবচেয়ে বেশি। তার মানে আমার মনে হয় যে ছেলে-মেয়ের কথা আপনার প্রতিদিনই মনে হতো। কয়েকবার করে মনে হতো। মনে হতো আমার মেয়ে বাইরে থাকে, সে চলে এসছে। তারপর আমার ছেলে আ তার একটা সেশন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সে তার ১ম একটা সেশন টোটাল বাদ দিতে হয়েছে। পড়তে পারে নাই। মেন্টালি একটা টর্চারে ছিল। স্বাভাবিক ব্যাপার সেটা। এখন আরেকটা সেশনে সে ভর্তি হবে না ওই ইউনিভার্সিটিতে যাবে। ও এখনো ডিসিশন নিতে পারছে না কি করবে। যদি আমি রিভার্স কথা বলি যে সবচেয়ে প্রিয় কথা তো বললাম। সবচাইতে কার উপর আপনার রিগ্রেট হইতো? সবচাইতে কার উপর আপনার রাগ হতো? একটা লোককে যদি মনে হয় যে ওর জন্য আজকে আমার এই অবস্থা। এটা এনসিপির কিছু হারামজাদার কথা মনে হইতো। মানে খামাখা আমার বিরুদ্ধে তারা এই ইয়েটা তুলেছে এবং আর আর বাইরে থেকে ২ পলাতক ইউটিউবার সবসময় ছিল। ওদের প্রতি রাগ হইতো না। ওরা তো এরকমই। মানে পলাতক ইউটিউবার যে পিনাকি, তারপরে আরেকটা আছে নিউ ইয়র্কে, নামও উচ্চারণ করতে চায় না, এরকম এত দুর্গন্ধযুক্ত এগুলা। আর অবশ্যই বাটপার ইউনূসের কথা, যে তার আমি এই প্রসঙ্গটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনার বাড়িও চিটাগং, হুম, উনার বাড়িও চিটাগং। তো আমরা হয় না একসময় দেখা যায় যে যেকোনো কারণে একটা জেলার বা একটা ইজমের যদি হয়, একটু হলেও আমরা একটু সাপোর্ট করার ট্রাই করি যে না আসলে ওনাকে একটু সাপোর্ট দিই। উনি যদি অপরাধী না হয়। আপনি তো বেসিক্যালি সত্যি কথা যেটা
মানে আমরা খুব মানে সখণ্ডিই বলতে পারি যে আপনার তো কোনো এখানে অন্যায় নেই। আপনার কোনো অন্যায় আমি খুঁজে পাইনি যে আপনি কি অন্যায় কেউ আপনাকে নিয়ে অন্যায় গেল। পায় নাই, কেউ হ্যাঁ, পায় নাই। ওরা মানে পেয়েছে। ওরা নিজেরা তো আমাকে যখন ধরে নিল, তখনও জানে না আমারে কিসে দিবে। আমার হ্যাঁ, বিরুদ্ধে কোনো মামলা নাই। পরে তখন এই মানে গোঁজামিল করে একটা মামলা তৈরি করলো। বলল যে সে টক শোতে কথা বলতো, ফেসবুকে কথা বলতো, এইজন্য কথা বলার জন্য মামলা। অথচ সে নিজে বলছে যে আমার বিরুদ্ধে কথা বলেন। অনেকে বলছে যে তো তাকে বদ্দা ডাকতা, এখন তাকে বাটপার ডাকছো কেন? তো বদ্দা থেকে সে যখন বাটপার হয়ে যায় আমি কি করব? সে নিজেই তো নিজের কথা রাখে নাই, তাই না? আপনি ইজমের কথা বলছেন, চিটাগংয়ের লোকদের জন্য আমার একটা প্রীতি আছে, এটা অস্বীকার করব না। একটা আত্মিক বোধ করা, নৈকট্য বোধ করা। আমার মনে হয় আপনি বরিশালের লোক, আপনি বরিশালের লোকদের জন্য আপনার সেরকম একটা ইয়ে আছে। একটা সূক্ষ্ম একটা ব্যাপার সূক্ষ্ম থাকে। টান থাকতেই পারে। হুম, এবং বাংলাদেশে কোনো এলাকার লোকদের জন্য আমার যে বিরুদ্ধাচরণ আছে তা না, আমি যে অপছন্দ করি হুম, তা হুম, না। হুম, যেহেতু আপনি এক ভাষায় কথা বললে একজনের সাথে কথা বলতে তো ভালোই লাগে। ওইটুকু টান। এই ইজম মানে এই নয় যে চিটাগংয়ের জন্য এই করতে হবে, সেই করতে হবে। যেটা অন্যান্য এলাকার হুম। লোকজন করে, আমি ওইটাতে আবার বিশ্বাসী না। আমি মনে করি যে সারা বাংলাদেশই আমাদের।